আমি জিন পাইছি, ভূতটা চোখে দেখি নাই। আমি সিনেমা ছেড়ে দেব, এটা আসলে ইম্পসিবল। সিনেমা একবার যারা করে তারা কখনো ছাড়তে পারে না। ছিল হঠাৎ করেই একটা টান লেগে লিফট দুটো ছিঁড়ে পড়ে গেছিলাম, মানে লাইক 2 তলা থেকে। আমি আসলে ঘোষণার হিরো না, আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো। ভূত আসলে সবাই ভয় পায়, আমরা সবাই ভয় পাই, কিন্তু আমি ভূতের সম্মুখীন আসলে হয়েছে। আমি রিয়েলি একজনকে গাড়িতে উঠিয়েছিলাম যাকে জিনে ধরেছিল, এবং তাকে আমাকে ফেস করতে হয়েছিল হোল নাইট। তাকে তার বাসায় দেওয়ার পরে হোল নাইট আমি ভুলে গিয়েছিলাম আমার রাস্তাটা কোন দিকে। আমি রাস্তায় চিপাচাপাতি ঘুরতেছিলাম, আমার জিপটা ঘোরাতেও পারছিলাম না কোনো জায়গা থেকে। দেন ওইখানে বাঁচা মারার মাঝখান দিয়ে আমি ভোরে এসে বাসায় পৌঁছেছি। সো এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আমি জিন পাইছি, ভূতটা চোখে দেখি নাই, কিন্তু আমি জিনটার খুলস দেখছি, জিনটা দেখতে কেমন হয়। ফেসটা নরমাল ছিল, কিন্তু তার যখন আপনি জিন ধরার পরে যে ফেসটা, সেটা এক নরমাল, লাইক ডেঞ্জার জোনের মতো। ওই সিনটা ছিল হচ্ছে আমাদের এন্ড ক্লাইম্যাক্সের। আমাদের এই সিনটা শুট করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে। সো ওই দিনটাতে আমাদের হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল। লাইক একটা সিন করতে আমাদের পারহাস 15 লাখ টাকার মতো শুধু অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল, মানে যাওয়া আসা ছাড়া। আমি যখন আমাদের 4-5টা রিক ইউজ হয়েছিল। সো যখন ট্রেনে উঠিয়েছিল, অনেক, যেহেতু হরর মুভি, সো আমাদেরকে অনেক টার্নওভার করতে হয়েছে অনেক জায়গাতে। ওই শটটা আসলে আমার ডিরেক্টর আমাকে দিতে নিষেধই করেছিল যে দরকার নাই, এই শটটা রিস্কি হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটাতে আমি দাঁড়ালে যেটা মনে হবে, সেই ফিলটা আসলে ডামিতে সুন্দর লাগবে না। সো আমি যখন দেই, সুন্দর চলছিল, হঠাৎ করেই একটা টান লেগে লিফট দুটো ছিঁড়ে পড়ে গেছিলাম, মানে লাইক 2 তলা থেকে। সো পড়ে যখন পড়ি, আমার ব্যাকে অনেক বেশি পেইন হয়, এবং আমি কাইন্ড অফ সেন্সলেস, আমি একদম নিস্তব্ধ হয়েছিলাম 2-3 ঘন্টা। একদম মানে কথা বলার মতো শক্তি ছিল না আমার। সো আস্তে আস্তে অ্যাডজাস্ট হই, পরের দিন আবার সেম শটটাই দিতে যাই, কারণ সবাই বলেছিল হবে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন জিত চেক করেছিল, কারণ আমি একটু ডেসপারেট টাইপ। সো ওই শটটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদেরও মন ভরে যাবে যে বাংলাদেশে এরকম একটা শট হয়েছে। প্রথম কোশ্চেন হচ্ছে আগের সিনেমা। যদি আপনি আগের সিনেমা বলতে চান, একটু আগে আমার আর্টিস্ট সীমান্ত বললো যে আগের সিনেমা মনে হবে না, মনেই হবে যে এটা 24-25 সিনেমা। সো এই বিষয়ে আপনারা আসলেই দেখার পর আপনাদের এই আগের সিনেমার যে আপডেট মডেলটা, যে 25-এ আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন, সো সেটা ফিল হবে। আর এই সময়টা আসলে অতটা ভালো না, এটা আমিও জানি। আমাদের পলিটিক্যাল প্রবলেম চলছে, আমাদের দেশে অনেক ধরনের প্রবলেম শেষ হলো, আবার শুরু হচ্ছে, আবার চলছে। সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টরকে, আমার প্রডিউসারকে বলেছিলাম, এটা অস্বীকার করবো না যে সময়টাকে আসলে যাচ্ছে কিনা প্রপার ওয়েতে। একটা কথা কি, যে ডিরেক্টর 5 বছর ধরে সিনেমাটা নিয়ে লালন করছে, সে ঘরের মধ্যে নিয়ে বসে আছে। একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আসে আর অডিয়েন্সের মাধ্যমে সিনেমাটা সফল হয়। তারও আসলে ভিতরটা কাঁদতেছিল, কবে আমি আমার বড় পর্দায় আমার মুভিটা দেখবো। এবং তার বিশ্বাস যে ছবিটা এই সময়েও ভালো যাবে। সো আমি তাকে বোঝানোর পর সে যখন বললো ভাই পারবো, আসে, আমার কাছে মনে হলো ঠিক আছে, চলেন যাই। অডিয়েন্স যদি দেখে ভালো বলে, এটাই তো আমাদের পূর্ণতা। আমি আসলে ঘোষণার হিরো না, আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো। সিনেমার যেই সিনেমাটাই আমি ঘোষণা দিব, সেই সিনেমাটা শেষ হবে এবং ছবিটি রিলিজ হবে। সো ঘোষণার হিরো যদি হতাম, তাহলে এই 12 মাসে আমি 15টা সিনেমার ঘোষণা দিতে পারতাম, আর 15টা সিনেমা আমি 30 লাখ টাকা সাইনিং পেতে পারতাম। সো আমি করিনি, এবং আমার কাছে যেই সব স্ক্রিপ্ট আসছে, ওই ছবি আমার পছন্দ হচ্ছে না, ব্যাটে বলেও ম্যাচ করছে না, তাই আসলে আমি ছবিটি করছি না। বাট আমি সিনেমা ছেড়ে দেব, এটা আসলে ইম্পসিবল। সিনেমা একবার যারা করে তারা কখনো ছাড়তে পারে না, মানে এটা হচ্ছে রক্তের মধ্যে মিশে যায়। কারণ হচ্ছে সিনেমা একটা ফেম, যদি ফেমটা আসলে যারা অর্জন করে, যাদের সিনেমা মানুষ দেখে, যাদেরকে মানুষ ভালোবাসে, তারা আসলে সিনেমা মানে ওই কাজটা ছাড়তে পারে না। সো আমিও ছাড়তে পারবো না।
আমি আমার বেসটা ঠিক রাখার চেষ্টা করছি। আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছরে পদার্পণ করতে চাই।